আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এইচএসসি 26-এর শিক্ষার্থীরা, সকলকে আজকে গুণগত রসায়নের তৃতীয় লেকচারে স্বাগতম। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর আছেন। দেখতে দেখতে আজকে আমাদের গুণগত রসায়নের তৃতীয় লেকচার। আশা করছি আপনারা ক্লাসগুলো রেগুলার করছেন এবং ক্লাসগুলো করে আপনারা সুন্দর মতো প্র্যাকটিস করতেছেন। আপনাদের সুন্দর একটা রেজাল্ট করতে হবে, সুন্দর একটা জায়গায় যাইতে হবে। তো আজকে আমাদের তথাকথিত যেটা আমরা কথা দিছিলাম সেই অনুযায়ী লেকচারের আজকে তৃতীয় ক্লাস। আজকে আমরা বোর পরমাণু মডেল শুরু করব। আজকে আমরা শুরু করতে যাচ্ছি বোর পরমাণু মডেল, তারপরে আমরা ডি ব্রগলি সমীকরণ, এছাড়াও আরো বিভিন্ন টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমি একটু ক্লাসটা শেয়ার দিচ্ছি, ততক্ষণে আপনারা সকলে একটু কাইন্ডলি লাইভটা জয়েন করে ফেলেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেল যে যেখান থেকে এই ক্লাসগুলো করছে অথবা যাদের এইচএসসি 26 তাদেরকে আপনারা একটু কষ্ট করে মেনশন করে দেন। গত ক্লাসে আমরা রাদারফোর্ড পরমাণু মডেল শেষ করছিলাম এবং আমরা ইন ডিটেলস A to Z মোটামুটি পরমাণু মডেল নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা ঠিক তারপর থেকে বোর পরমাণু মডেল থেকে আলোচনা শুরু করছি। আপনারা ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে, খুব ধ্যান দিয়ে, খুব ভালোবাসার সাথে করবেন। হ্যাঁ, একটু কাইন্ডলি আমাকে বলবেন সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা এবং আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন যে আমার সাউন্ড এবং কথা সবকিছু ঠিকঠাক আছে কিনা, সব ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, একটু কাইন্ডলি জানাবেন। ওকে, ডান। তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব বললাম, আজকে আমরা বোর পরমাণু মডেল থেকে শুরু করছি। তো বোর পরমাণু মডেল নিয়ে কথা বলার আগে শুরুতে আরেকটা বিষয় নিয়ে কথা বলা জরুরি, সেটা হলো প্লাঙ্কের মতবাদ। কোন বিষয়টা নিয়ে আমরা কথা বলবো স্যার? প্লাঙ্কের মতবাদ নিয়ে একটু কথা বলবো। বিজ্ঞানী প্লাঙ্ক ভদ্রলোক উনি কি করছে? উনি একটা মতবাদ দিচ্ছে। কি বলছে? যে শক্তি নিরবিচ্ছিন্ন নয়। যখন কোন পদার্থ শক্তি শোষণ বা বিকিরণ করে তখন তারা ক্রমান্বয়ে হয় না। হ্যাঁ, শক্তিটা নিরবিচ্ছিন্ন ভাবে কি হয় না? বিকিরিত বা শোষিত হয় না, কন্টিনিউয়াসলি হয় না। এরা ছোট ছোট শক্তির প্যাকেট আকারে কি হয়? বিকিরিত বা শোষিত হয়। তাহলে বিজ্ঞানী প্লাঙ্ক ভদ্রলোক কি বলছে? বলছে শক্তি নিরবিচ্ছিন্ন নয়। এরা কি করে? এরা ছোট ছোট শক্তির প্যাকেট আকারে নির্গত হয়। হ্যাঁ, যেমন ধরেন কোন একটা উৎস থেকে শক্তি যে নিরবিচ্ছিন্ন চলে, বিষয়টা এমন না। এরা কি করে? এরা ছোট ছোট শক্তির প্যাকেট আকারে কি করে? নির্গত হয়। আর এই ছোট ছোট শক্তির প্যাকেট গুলোকে ফোটন বা কোয়ান্টা বলে। তো কেন হঠাৎ করে স্যার বোর পরমাণু মডেল পড়াইতে যে আপনি প্লাঙ্কের কথা নিয়ে আসলেন? তোমরা লক্ষ্য করছো কিনা আশা করছি সবকিছু ঠিকঠাক আছে। মারুফ হাসান, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ডান। সাউন্ড এবং ক্যামেরা আশা করছি ঠিকঠাক আছে। ওকে, তো যেটা বলতেছিলাম যে আপনি হঠাৎ করে কেন প্লাঙ্কের কথা নিয়ে আসলেন? বিজ্ঞানী বোর ভদ্রলোক যেই তার মডেলটা দিচ্ছে, বোর পরমাণু মডেল যেটা, সেটা প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। আমরা গতদিন দেখছি রাদারফোর্ড পরমাণু মডেল সাধারণ বলবিদ্যার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। ঠিক বোর পরমাণু মডেল প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তোমরা 9-10 যখন বোর পরমাণু মডেল পড়ছো, তখন বোর পরমাণু মডেল পড়তেছো একটা ইকুয়েশন পড়ছো, mvr = nh / 2π। ওইখানে আপনারা পড়ছেন h হলো প্লাঙ্কের ধ্রুবক। এই মানটা আপনারা মুখস্থ করছিলেন। মনে কি কখনো প্রশ্ন আসে নাই? পড়তেছি বোর পরমাণু মডেল, বোর পরমাণু মডেলের এখানে বোর ধ্রুবক হইতে পারতো। হঠাৎ করে আমি প্লাঙ্কের ধ্রুবক কেন মুখস্থ করলাম? প্লাঙ্ক বেটা কি?
এই প্লাঙ্কের মতবাদ বা প্লাঙ্কের ধ্রুবক কেন মুখস্থ করছেন বা কই থেকে আসছে? কারণ বিজ্ঞানী বোর পরমাণু মডেল 1913 সালে যে মডেলটা উনি দিছে সেইটা এই প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, এইটার উপর ভিত্তি করে সে মডেলটা দাঁড় করাইছে। এই কারণেই আপনি বোর পরমাণু মডেল পড়তে পড়তে আজকা বোরের ধ্রুবক না পড়ে দেখছেন এখানে প্লাঙ্কের ধ্রুবক আছে, তার মানে প্লাঙ্ক সাহেবের কন্ট্রিবিউশন এখানে আছে। ঠিক আছে, আশা করি আপনাদের কথা বুঝাইতে আমি পারছি। ওকে, এবার আসি বিজ্ঞানী প্লাঙ্ক, ম্যাক্স প্লাঙ্ক কি বলছে? প্লাঙ্ক বলছে শক্তিটা নিরবিচ্ছিন্ন নয়, শক্তিটা কন্টিনিউয়াসলি একভাবে একটানা চলে না। হ্যাঁ, যখন শক্তি শোষণ বা বিকিরণ হয় তখন সেটা ছোট ছোট শক্তির প্যাকেট আকারে হয়, আর এই ছোট ছোট প্যাকেটের নাম কি বলছে? ফোটন বা কোয়ান্টা বলছে। এবং এখান থেকে ইকুয়েশন উনি দিছে, উনি বলছে এই ফোটনের শক্তি যেটা ক্যাপিটাল ই দিয়ে প্রকাশ করলাম, এইটা কার সমানুপাতিক? এটা কম্পাঙ্কের সমানুপাতিক। বিজ্ঞানী প্লাঙ্ক বলছে কি? প্লাঙ্ক বলছে যে এই ফোটনের শক্তি, এই শক্তিটা কার সমানুপাতিক? এটা কম্পাঙ্কের সমানুপাতিক। হ্যাঁ, ওই রশ্মিটার কি কম্পাঙ্কের সমানুপাতিক। কম্পাঙ্ক বেশি হইলে শক্তিও বেশি হবে, কম্পাঙ্ক কম হইলে ফোটনের শক্তিও কি হবে? কম হবে। তো আমরা জানি সমানুপাতিক চিহ্ন যদি চলে যায় তাহলে এখানে একটা কি আসে? ধ্রুবক আসে। এইখান থেকে ধ্রুবক আসলো এইচ। এই এইচ কি বলা হয়? কি প্লাঙ্কের ধ্রুবক। আপনারা বোর পরমাণু মডেলে যে 19 মুখস্থ করতেন ওইটা এই ইকুয়েশন থেকে আসছে, প্লাঙ্কের সমীকরণ থেকে আসছে। বিজ্ঞানী প্লাঙ্কের সমীকরণটা কি? E = h নিউ। ইটা হলো ফোটনের শক্তি, এইচটা হলো প্লাঙ্কের ধ্রুবক, যেটা আপনারা ছোটবেলা থেকেই পড়তেছেন। এই যে এইচ প্লাঙ্কের ধ্রুবক, এর মানও দেওয়া আছে। এন্ড নিউটা হলো কম্পাঙ্ক। আপনারা কম্পাঙ্ককে এফ দিয়ে প্রকাশ করে অভ্যস্ত, আপনারা ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক এফ দিয়ে প্রকাশ করেন, বাট কলেজে উঠলে দেখবেন কেমিস্ট্রিতে আপনি পড়তে গেলে দেখবেন এখানে নিউ দিয়ে প্রকাশ করছে। এই নিউ দিয়েও কম্পাঙ্ক প্রকাশ করে। এখন স্যার এফ দিলে কি ভুল হবে? এফ দিলে ভুল হবে না, কাটবে না। বাট আপনি যখন পড়তে যাবেন আপনার কলেজের টিচাররা নিউ উল্লেখ করবে, নিউ নিউ মেনশন করে পড়াবে, বা আপনি ভার্সিটিতে যখন পড়বেন তখন আপনি দেখবেন কম্পাঙ্ক নিউ বলতেছে। এই জিনিসটা সাথে অ্যাডজাস্টমেন্ট দরকার, এই কারণে আপনারা নিউ দিয়েই প্র্যাকটিস করেন, না হলে এফ লিখলে সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এখানে প্লাঙ্কের কথাটা কি? প্লাঙ্ক বলছে শক্তি নিরবিচ্ছিন্ন নয়। কোনো একটা শক্তি থেকে বা কোনো একটা উৎস থেকে যখন শক্তি শোষিত বা বিকিরিত হয় তখন তারা ছোট ছোট শক্তির প্যাকেট আকারে কি হয়? বিকিরিত বা নির্গত হয়। এই ছোট ছোট শক্তির প্যাকেটকে কি বলে? কোয়ান্টা বলে। আর এই ফোটনের শক্তিটা হবে কার সমানুপাতিক? কম্পাঙ্কের সমানুপাতিক। এটাকেই বলা হয় প্লাঙ্কের কি সমীকরণ, E is proportional to nu। ওইখান থেকে সমানুপাতিক চিহ্ন উঠে আসছে প্লাঙ্কের ধ্রুবক H। E = কি স্যার? E = h নিউ। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসি তার পরবর্তী কথায়। তাইলে আমি আপনাদেরকে এতটুকু বুঝাইতে সক্ষম হইলাম, বোর পরমাণু মডেল যেটা নিয়ে আমরা পড়ালেখা করি, আমরা ছোটবেলা থেকে পড়তেছি, বিজ্ঞানী নিলস বোরের যে মডেলটা আমরা পড়তেছি, এই বোর পরমাণু মডেল কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? এটা হলো প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। হ্যাঁ, আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আসতেই পারে। বোর পরমাণু মডেল কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? অ্যান্সার কোনটা হবে? প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। ওকে, ডান ডান। ওকে, আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে দেখতে পাচ্ছি, ভেরি গুড। ওকে, মাশাআল্লাহ। টুকে অনেকে আমার 25 ব্যাচ যুক্ত হয়েছে দেখতে পাচ্ছি, গুড, ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ। আপনাদের এই ভালোবাসা, এই উৎসাহ, এই প্রেরণাই তো আমাকে আগে নিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনারা যারা যুক্ত আছেন বা আপনারা বিভিন্ন পজিটিভ, বিভিন্ন ভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন, সবাইকে থ্যাংক ইউ সো ভেরি মাচ। ওকে, ডান ডান। ওকে, ডান।
এবার আসেন আমরা বোর পরমাণু মডেলটা একটু দেখবো। বিজ্ঞানী বোর কি করছে, রাদারফোর্ডের যে সীমাবদ্ধতা আছে সেটা দেখছে এবং ভদ্রলোক কি করছে, প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে সেই একটা মডেল দাঁড় করাইছে। সেই মডেলটা বোর পরমাণু মডেলের 3টা স্বীকার্য আছে। কয়টা স্বীকার্য স্যার? বোর পরমাণু মডেলের 3টি স্বীকার্য আছে। বোর পরমাণু মডেলের 3টি স্বীকার্য আছে। কি কি? 1 নম্বর হইল শক্তি স্তর সম্পর্কিত স্বীকার্য। 1 নম্বর কি? 1 নম্বর হইল শক্তি স্তর সম্পর্কিত স্বীকার্য। বিজ্ঞানী বোরের যে মডেলটা আছে সেখানে কয়টা স্বীকার্য? 3টা। কি কি? শক্তি স্তর সম্পর্কিত স্বীকার্য, কৌণিক ভরবেগ সম্পর্কিত স্বীকার্য, আরেকটা কি? আরেকটা হলো শক্তি শোষণ বা বিকিরণ সম্পর্কিত স্বীকার্য। তো এই 3টা স্বীকার্য আমরা একটু ডিটেইলসে পড়বো। প্রথমে আমরা শক্তি স্তর সম্পর্কিত স্বীকার্য পড়ছি। তো শক্তি স্তর সম্পর্কিত স্বীকার্য পড়তে গেলে কয়েকটা লাইন মাথায় রাখতে হবে। 1 নম্বর কথা হইল আপনাদের ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে। বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে। এই বৃত্তাকার পথকেই কি বলে? এই বৃত্তাকার পথকেই শক্তি স্তর বা কক্ষপথ বা অরবিট বলে। তাহলে কি বলছি? প্রথম স্বীকার্য শক্তি স্তর সম্পর্কিত স্বীকার্য, সেখানে প্রথম কথা বলছি ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার পথে ঘুরে। এই বৃত্তাকার পথকেই কি বলে? শক্তি স্তর বা কক্ষপথ বা কি বলে? অরবিট বলে। আমরা সবাই কিন্তু পরমাণু মডেলটা সম্পর্কে মোটামুটি আইডিয়া একটা চলে আসছে। ইলেকট্রনগুলা কি করে? ইলেকট্রনগুলা নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার পথে কি করে? ঘূর্ণায়মান থাকে। এটা যদি পরমাণু নিউক্লিয়াস হয় তাহলে ইলেকট্রনগুলো কি করে? এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার পথে কি করে? ঘুরে। এই বৃত্তাকার পথকেই কি বলে? এই বৃত্তাকার পথকেই শক্তি স্তর বা কক্ষপথ বলে। দ্বিতীয় কথা কি? দ্বিতীয় কথা, এই যে শক্তি স্তর বা কক্ষপথ এদেরকে স্মল এন দ্বারা প্রকাশ করা হয়। শক্তি স্তর বা কক্ষপথকে কি দ্বারা প্রকাশ করা হয়? শক্তি স্তরকে স্মল এন দ্বারা প্রকাশ করা হয়। এই যে শক্তি স্তর বা কক্ষপথ বা অরবিট যাই বলেন না কেন, এই শক্তি স্তরগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয় স্যার? স্মল এন দ্বারা প্রকাশ করা হয়। দেন 3 নম্বর কথা হইল এন এর মান। এই শক্তি স্তরের মান বা শক্তি স্তরের সংখ্যা, এন এর মান কি হইতে পারে স্যার? এন এর মান 1 2 3 4 যে কোনো কিছু হইতে পারে। এন এর মান শক্তি স্তরের নাম্বার 1 2 3 4 যে কোনো কিছু হইতে পারে, তাই না? যে আমরা জানি প্রথম 4টা শক্তি স্তরকে কে শেল, এল শেল, এম শেল এবং কি এন শেল দিয়ে প্রকাশ করা হয়। প্রথম 4টা শক্তি স্তরকে কি দিয়ে প্রকাশ করা আমরা জানি? কে শেল, এল শেল, এম শেল এবং কি এন শেল। এইগুলা ছোট ছোট জায়গাগুলা আমরা অনেক সময় ইগনোর করি, পড়ি না, বাট ছোট ছোট জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঢাকা ভার্সিটির একটা প্রশ্ন, হ্যাঁ, এটাকে একটা ঢাকা ভার্সিটির প্রশ্নটা এমন: 26 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি মৌলের
এম শেলে কতটি ইলেকট্রন থাকে? এটা একটা ভার্সিটি প্রশ্ন, ঢাকা ভার্সিটির প্রশ্ন। কি বলছে? 26 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট। তাহলে সর্বপ্রথম আপনাকে জানতে হবে 26 পারমাণবিক সংখ্যা কার। 26 পারমাণবিক সংখ্যা কার স্যার? 26 পারমাণবিক সংখ্যা হলো আয়রনের। 26 পারমাণবিক সংখ্যা কার? আয়রন। কে? আয়রন ভদ্রলোক। দেন কি বলছে? এই মৌলটার এম শেলে কয়টা ইলেকট্রন আছে? এখন দেখেন, আপনি যদি না জানেন এম শেল মানে তৃতীয় শক্তি স্তর, তখন কিন্তু আপনি আর ম্যাথটা করতে পারবেন না, কিন্তু অ্যান্সারটা করতে পারবেন না। আপনি এই আয়রনের ইলেকট্রন বিন্যাস করলে আপনি দেখবেন এম শেলে কয়টা ইলেকট্রন আছে, আপনি দেখবেন এম শেলে 14টা ইলেকট্রন আছে। তো আপনি যদি এম শেল মানে যে তৃতীয় শক্তি স্তর, এইটা যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি অ্যান্সারটা করতে পারবেন না। সুতরাং ছোট ছোট জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ভর্তি পরীক্ষায় খুব কঠিন প্রশ্ন আসে, এটার থেকে বেশি হলো বেসিক থেকে প্রশ্ন আসে। বেসিকটা খুব ভালোভাবে আপনার স্ট্রং থাকতে হবে, ঠিক আছে? বেসিকটা আপনার ঠিকঠাক রাখতে হবে। ওকে, ডান। এবার আসেন তার পরবর্তী কথা, যে প্রত্যেকটা অরবিটে, প্রতিটি অরবিটে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে আমরা জানি? প্রতিটি অরবিটে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে বা থাকে। তাহলে প্রত্যেকটা অরবিটে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2n² সংখ্যক। তাহলে n এর মান যদি 1 হয়, n এর মান 1 হলে কি হবে? 2 × 1², তার মানে কয়টা? প্রথম শক্তি স্তরে 2টা। n এর মান 2 হইলে 2 × 2², তার মানে কয়টা? 2² কত? 4, 4 × 2 = 8, তার মানে দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 8টা। সেম ভাবে n এর মান 3 হইলে 2 × 3², তাহলে কত হবে? 3² কত? 9, 9 × 2 = কয়টা? 18টা। এইভাবে করে চলবে। তাইলে প্রথম স্বীকার্যটা মোটামুটি আশা করি ক্লিয়ার। প্রথমটা হলো শক্তি স্তর সম্পর্কিত স্বীকার্য। শক্তি স্তর সম্পর্কিত স্বীকার্যতে কি বলছি? ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার পথে ঘুরে, এই বৃত্তাকার পথগুলোকে কি বলে? শক্তি স্তর বা কক্ষপথ বা কি অরবিট। এই শক্তি স্তর, কক্ষপথ বা অরবিটকে স্মল n দ্বারা প্রকাশ করা হয়। n এর মান 1, 2, 3, 4 যে কোনো কিছু হইতে পারে। প্রথম চারটা n এর মান 1 হইলে k শেল, 2 হইলে l শেল, 3 হইলে m শেল এবং 4 হইলে কি বলে? n শেল বলা হয়। দেন আমি কি বলছি? প্রতিটি অরবিটে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। এইটার প্রমাণ সার্চ দিলে আমার ইউটিউবে আছে, এছাড়া আমি এগুলো প্রমাণ আপনাদের দিব আস্তে আস্তে। হ্যাঁ, আগে আপনাদের বেসিক ক্লাসগুলো করাইতেছি, এছাড়া অনেক কথা বলার আছে, বললে অনেক কথা বলা যায়। কারণ আমি যখন পড়াইছি, বিগত দিনগুলোতে পড়াইছি বা আমার অফলাইন ক্লাসগুলোতে পড়াই, আপনাদের এই ইলেকট্রনের ভর, ইলেকট্রনের চার্জ কিভাবে আসলো, এরপরে কিছু 3টা বড় সূত্র পড়বেন, EVR 3টা সূত্র আছে। ওই সূত্রটা পুরো ক্লাসে আমি ডিটেইলসে প্রমাণ করে দিছি। আমি আমার ক্লাস যেহেতু নিয়ে শুরু করছি, আপনি দেখবেন একটা অধ্যায়ের যত প্রমাণ আছে ম্যাক্সিমাম প্রমাণ আমি সব করে দিতেছি। একান্তই যেটা দরকার নাই, কখনোই তেমন লাগবে না, অমন টাইপ বাদে মোটামুটি একদম ডিটেইলসেই পড়াবো, ঠিক আছে? তো আপনার প্রশ্নের যত উত্তর আমার ক্লাসে পেয়ে যাবেন। লাইভ ক্লাস তো, আবার এই ক্লাসগুলো ইউটিউবে আপলোড দেব, এই কারণে আপনার পাবলিক লাইভ, যার কারণে অনেক এক্সট্রা কমেন্ট আসে। তো এই কারণে কমেন্টটা করবো না, প্রথম দিন থেকে বলছি কমেন্টটা আমি খুব একটা দেখবো না। আপনার ক্লাসটা মনোযোগ দিয়ে করলে শেষ পর্যন্ত অ্যান্সারগুলো পেয়ে যাবেন। ওকে, ডান। এবার আসেন পরবর্তী স্বীকার্য, 2 নম্বর স্বীকার্য কি? 2 নম্বর স্বীকার্য হইল কৌণিক ভরবেগ সম্পর্কিত স্বীকার্য। কৌণিক ভরবেগ সম্পর্কিত স্বীকার্য। কৌণিক ভরবেগ সম্পর্কিত স্বীকার্য। এখানে প্রথম কথা যদি বলি, একটু কালারটা চেঞ্জ করি। ইলেকট্রন গুলো, আচ্ছা ইলেকট্রন গুলো না, এভাবে লিখি, প্রতিটি শক্তি স্তরে শক্তির মান নির্দিষ্ট।
প্রতিটি শক্তি স্তরের শক্তির মান নির্দিষ্ট এবং এরা কেন্দ্র থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে এবং এরা কেন্দ্র থেকে নির্দিষ্ট দূরত্বে কি করে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে। তাহলে প্রথম কথা কি বললাম, প্রতিটি শক্তি স্তরের শক্তির মানটা কি নির্দিষ্ট এবং এরা কি কেন্দ্র থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে। এই কারণে নির্দিষ্ট শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগের নির্দিষ্ট এবং সেই মানটা কত, এবং তা h ডিভাইডেড বাই 2 পাই এর পূর্ণ গুণিতক। তাহলে কি বলছি, আপনাদেরকে আমি বলছি প্রত্যেকটা শক্তি স্তরের শক্তির মান কি, প্রত্যেকটা শক্তি স্তরের শক্তির মান নির্দিষ্ট। প্রতিটি শক্তি স্তর যে আছে প্রত্যেকটা শক্তি স্তরের শক্তির মান কি স্যার নির্দিষ্ট এবং এরা কেন্দ্র থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে। একটা কেন্দ্র থেকে কি প্রত্যেকটা শক্তি স্তরকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে না? ইয়েস। এই কারণে নির্দিষ্ট শক্তি স্তরে ঘূর্ণায়মান এই শক্তি স্তরে যে ইলেকট্রন গুলা ঘুরতেছে এই ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগের মানটাও নির্দিষ্ট। যেহেতু সে একটা ইলেকট্রন তার মানে তার ভর আছে, যেহেতু সে ঘুরতেছে তার মানে তার একটা বেগ আছে, এবং যেহেতু বৃত্তাকার পথে ঘুরতেছে অবশ্যই তার একটা কি আছে, ব্যাসার্ধ আছে, তাই না? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, তার একটা ব্যাসার্ধও আছে। আর এই তিন ভদ্রলোককে একসাথে বলা হয় কৌণিক ভরবেগ। এমভিআর কে কি বলা হয় স্যার? এমভিআর কে বলা হয় কৌণিক ভরবেগ। তাহলে আবার বলি, প্রত্যেকটা শক্তি স্তরের শক্তির মান নির্দিষ্ট এবং এরা কেন্দ্র থেকে কি করে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে। এই কারণে নির্দিষ্ট শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগের মানও নির্দিষ্ট। যেহেতু সেই ইলেকট্রন তার একটা ভর আছে, ঘুরতেছে, একটা বেগ আছে, বৃত্তাকার পথে ঘুরতেছে না, ব্যাসার্ধ নিয়েই ঘুরতেছে, তার একটা ব্যাসার্ধ আছে। আর এই তিনটাকে একসাথে বলা হয় কি কৌণিক ভরবেগ। আর এই কৌণিক ভরবেগের মান, ইলেকট্রনের এই কৌণিক ভরবেগের মান কত হবে সেটা বলে দিছে। h/2 পাই এর কি হবে পূর্ণ গুণিতক। এই কৌণিক ভরবেগের মান হবে কৌণিক ভরবেগ এমভিআর এর মানটা কি হবে h ডিভাইডেড বাই 2 পাই। h ডিভাইডেড বাই 2 পাই এর কি এর পূর্ণ গুণিতক। এটা বিজ্ঞানী বোর সাহেব বলে দিছে। সে কোনো প্রমাণ করে নাই, সে কোনো প্রমাণ দেখায় নাই, সে বলছে এটা হবে, পরবর্তীতে দেখছে এটা হয়েছে, তার কথা ঠিক আছে, কিন্তু কিভাবে পাইলো সেটা দেখায় নাই। সে বলে দিছে যে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান হবে এইটা। তো আমরা এটা যদি আরেকটু মডিফাই করি কি দাঁড়ায়, এমভিআর NH ডিভাইডেড বাই 2 পাই। স্যার NH কই পাইলেন? পূর্ণ গুণিতক বলতে বুঝাইছে শক্তি স্তরের নাম্বারটা কখনো তো ফ্র্যাকশনাল নাম্বার ভগ্নাংশ হতে পারে না, অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। এই কারণে পূর্ণ গুণিতক বলছে। এর মান 1 2 3 4 এইভাবে যাবে, আর এর মানে তো গুণ আপনি জানেন, তাহলে ওইখান থেকে পূর্ণ গুণিতকের n টা সামনে নিয়ে আসছে। তাহলে আলটিমেটলি আমার সূত্রটা কি দাঁড়াইলো, MVR ইকুয়াল টু NH ডিভাইডেড বাই 2 পাই। খুবই ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে কাজে লাগে, এছাড়া বিভিন্ন জায়গায় কাজে লাগবে। তো আশা করি দ্বিতীয় স্বীকার্যটা আপনারা বুঝতে পারছেন। অনেকে যুক্ত হয়েছেন, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। যে পাবলিক লাইভ যেহেতু বলছি তো বেশি কথা বলবো না। আচ্ছা, তো আশা করি দ্বিতীয় স্বীকার্যটাও আপনারা সুন্দর মতো বুঝতে পারছেন। এবার আসি তার পরবর্তী স্বীকার্য, 3 নম্বর স্বীকার্য। 3 নম্বর স্বীকার্য কি আপনারা আমার থেকে খুব ভালো জানেন, শক্তির শোষণ
ও বিকিরণ সম্পর্কিত স্বীকার্য। 3 নম্বর স্বীকার্যটা কি স্যার? শক্তির শোষণ এবং বিকিরণ সম্পর্কিত স্বীকার্য। দেখি এখানে ভদ্রলোক সাহেব কি বলছে। প্রতিটি শক্তি স্তরের শক্তির মান নির্দিষ্ট এবং শক্তি স্তর বাড়লে শক্তির মানও বৃদ্ধি পায়। প্রথম কথাটা কি বলছি স্যার? প্রত্যেকটা শক্তি স্তরের শক্তির মান নির্দিষ্ট এবং শক্তি স্তর যত বাড়ে শক্তির মানও তত বাড়ে। শক্তি স্তর যত বাড়বে শক্তির মানটা তত বাড়বে। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট একটা কথা আসতেই পারে, নিচের কোনটি সঠিক? কে এল এম এন দিল, ওখানে গ্রেটার দেন অ্যারোটা বিভিন্ন ভাবে দিল অপশনে। তোমার তখন কি খেয়াল রাখতে হবে যে শক্তি স্তর বাড়লে শক্তির মানও কি হয়েছে? বাড়ছে। ওই অনুযায়ী অ্যান্সারটা করতে হবে। হ্যাঁ, পড়তে হবে এইভাবে। ঠাড়া মুখস্থ করে পড়লে জীবনও কেমিস্ট্রি বুঝবা না। আর কেমিস্ট্রি এমনি দেখবা যে এখানে এত ভুল, অত ভুল, এত তত্ত্ব, এর ভুল পড়তেছে, ওর ভুল পড়তেছে, এমনি একটু কেমন জানি, তাই না জি? তো কেমিস্ট্রি আসলে বুঝা পড়তে পারলে এবং ওইভাবে ফিল নিয়ে পড়তে পারলে কেমিস্ট্রিতে মজা আছে, ঠিক আছে? আর ঠাড়া মুখস্থ করলে কেমিস্ট্রি বা বায়োলজি আপনারা অনেকে মনে করেন এই দুইটা সাবজেক্ট ঠাড়া মুখস্থ করার সাবজেক্ট, বড় তো বোঝার কিছু নাই। না, বিষয়টা একদমই এমন না। আপনাকে বুঝে আপনাকে নিজের মনের সাথে মিশে পড়তে হবে, তাইলে ইনশাআল্লাহ ভালো করতে পারবেন, ঠিক আছে? আর পরীক্ষা নিয়ে চিন্তার কিছু নাই। আমি দেখতে পাচ্ছি অনেকেই যারা প্রি-টেস্ট পরীক্ষা দিতেছে, আমার 25 ব্যাচ, অনেকেই কমেন্ট করছে আলহামদুলিল্লাহ। যাদের পরীক্ষা চলতেছে প্রি-টেস্ট তাদের অলমোস্ট আমি যা পড়াইছি তাই আসছে, পরীক্ষা খুবই ভালো দিছে। তো সেই বিষয়গুলো আমি দেখতে পাচ্ছি কমেন্টে লিখছে। তো পরীক্ষা নিয়ে কোনো চিন্তা নাই স্যার। আমি তো বলে দিছি প্রথম ক্লাসে এই অধ্যায় থেকে আমি 7টা টপিক বলবো, এর মধ্যে পরীক্ষা আজীবন ঘুরে ফিরে আসবে, এর বাইরে প্রশ্ন ইনশাআল্লাহ হবে না। সেম ভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে কি আসবে পড়াইতে পাইতে গেছি স্যার। হ্যাঁ, তো মোটামুটি এখন বলতে পারি বা ওর মধ্যেই মোটামুটি প্রশ্নগুলো হয়। তো পরীক্ষা নিয়ে আমি চিন্তা করি না, কারণ পরীক্ষা আমি জানি, আমি যা দিব ইনশাআল্লাহ আপনারা তার মধ্যেই পাবেন, আপনাদের পরীক্ষা ভালো হবে। আমার চিন্তা হলো আপনাদের বেসিক নিয়ে। আমার চিন্তা আপনারা কেমিস্ট্রি আসলে কতটুকু কেমিস্ট্রি বুঝতে পারতেছেন, ভর্তি পরীক্ষার জন্য কতটা প্রস্তুতি নিতে পারতেছেন, সেটা নিয়ে আমার চিন্তা। হ্যাঁ, বোর্ড পরীক্ষা, কলেজ পরীক্ষা এগুলো কোনো বিষয় আমার কাছে না। ইনশাআল্লাহ আমার স্টুডেন্ট কখনো এটা খারাপ করে না, বা আমি যা দিই ইনশাআল্লাহ তার মধ্যে লিখতে পারে, কমন পায়, ঠিক আছে? তো চিন্তার কিছু নেই। ওকে, তো প্রতিটি শক্তি স্তরে শক্তির মান কি স্যার? নির্দিষ্ট, এবং শক্তি স্তর বাড়লে শক্তির মানও কি হয়? বাড়ে। এবার দ্বিতীয় কথা হইল ইলেকট্রন যখন নির্দিষ্ট শক্তি স্তরে ঘূর্ণায়মান থাকে, ইলেকট্রন যখন নির্দিষ্ট শক্তি স্তরে ঘূর্ণায়মান থাকে তখন শক্তির শোষণ বা বিকিরণ কোনটি ঘটে না। ইলেকট্রন যখন নির্দিষ্ট শক্তি স্তরে ঘূর্ণায়মান থাকে তখন শক্তির শোষণ বা বিকিরণ কিচ্ছু হবে না। হ্যাঁ, কখন হবে তাইলে? ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে অথবা উচ্চ শক্তি স্তর হতে নিম্ন শক্তি স্তরে
গমন করে তখনই কি হয়, তখনই শক্তির শোষণ বা বিকিরণ ঘটে। তাহলে এখানে যে আমি তিনটা কথা বললাম, এই তিনটা কথার অ্যাকচুয়ালি সামারি কি একটু দেখি। সামারিটা হইল সামারিটা হলো এই যে শক্তি স্তর গুলা আছে, এই শক্তি স্তর গুলার প্রত্যেকটা শক্তি স্তরের শক্তির মান নির্দিষ্ট। প্রত্যেকটা শক্তি স্তরের শক্তির মান কি স্যার? নির্দিষ্ট। প্রত্যেকটা শক্তি স্তরের শক্তির মান নির্দিষ্ট। হ্যাঁ, আচ্ছা। শক্তি স্তর যত বাড়বে, এইটার থেকে এটা শক্তি বেশি, এর চেয়ে আরেকটু বেশি, পরে তার একটু বেশি, এইভাবে শক্তি স্তর যত বাড়ে শক্তির মানও তত বাড়ে। শক্তি স্তর যত বাড়বে শক্তির মানও কি হবে স্যার? তত বাড়বে। শক্তি স্তর যত বাড়বে, আরেকটা অ্যাড হইলে শক্তির মান আরো বাড়বে। শক্তি স্তর যত বাড়বে শক্তির মানও কি হবে স্যার? তত বাড়বে। 2 নম্বর কথা, ইলেকট্রন যখন ধরেন এখানে একটা ইলেকট্রন আছে, হ্যাঁ, এখানে একটা ইলেকট্রন আছে, তো ইলেকট্রন যখন নির্দিষ্ট শক্তি স্তরে ঘুরে, ইলেকট্রন যখন নির্দিষ্ট শক্তি স্তরে ঘুরে, এটা একটু করি, এটা একটু অন্য কালিতে দেখে। ইলেকট্রন যখন নির্দিষ্ট শক্তি স্তরে ঘুরে তখন শক্তির শোষণ বা বিকিরণ কিচ্ছু হবে না। ইলেকট্রন যখন নির্দিষ্ট শক্তি স্তরে ঘুরতেছে তখন শক্তির শোষণ বা বিকিরণ কিচ্ছু হবে না। হবে কখন? হবে হলো ইলেকট্রনের মন চাইলে আমি একটু লাফালাফি করি, ইলেকট্রনের মন চাইলে কি আমি একটু লাফালাফি করি, আমি লাফ দিয়া একটু নিচে থেকে উপরের দিকে যাই, আমি 2 নম্বর শক্তি স্তর থেকে লাফ দিয়ে 3-এ যাই, অথবা আমি 2 থেকে লাফ দিয়া 1-এ আসি, নিচের দিকে আসি। তো ইলেকট্রন যখন লাফালাফি করে, ইলেকট্রন যখন স্থানান্তরিত হয়, সে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে অথবা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গমন করে, তখনই কেবলমাত্র শক্তি শোষণ বা বিকিরণ ঘটে। তাইলে ইলেকট্রন যখন নির্দিষ্ট শক্তি স্তরে ঘুরতেছে তখন কিন্তু শক্তি শোষণ বা বিকিরণ কিচ্ছু হবে না। হবে কখন? ইলেকট্রন যখন নিম্ন থেকে উচ্চ অথবা উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে গমন করে, শক্তি স্তর চেঞ্জ করে, স্থানান্তরিত হয়, তখনই কেবলমাত্র শক্তি শোষণ বা বিকিরণ হয়। এখন শোষণ কখন হবে? শোষণ মানে কি? শক্তির দরকার। ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে তখন শক্তির শোষণ ঘটে। যখন কেউ গরিব থেকে বড়লোক হইতে চায়, নিচু থেকে উঁচুতে যাইতে চায়, তখন তার দরকার টাকা, তখন তার শোষণ করতে হবে, লাগবে। আর কেউ যখন বড়লোক থেকে গরিব হইতে চায়, কারণ তার টাকা চলে যাইতেছে, লস হইতেছে, উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে গেলে শক্তির কি ঘটে? বিকিরণ ঘটে। শক্তির কি ঘটে? শক্তির বিকিরণ ঘটে। তাহলে ইলেকট্রন যখন নির্দিষ্ট শক্তি স্তরে ঘূর্ণায়মান থাকে তখন শক্তির শোষণ বা বিকিরণ কোনটাই হবে না। হবে কখন? ইলেকট্রন যখন লাফালাফি করবে, নিম্ন থেকে উচ্চ অথবা উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে গমন করে, তখনই শক্তির শোষণ বা বিকিরণ হয়। নিম্ন থেকে উচ্চতে গেলে শক্তির শোষণ ঘটে, আর উচ্চ থেকে নিম্নতে আসলে শক্তির বিকিরণ ঘটে। তো একটু খেয়াল করেন, আপনার ইলেকট্রন নিম্ন থেকে উচ্চতে যাক বা উচ্চ থেকে নিম্নতে আসুক, এই দুইজন কারণ শক্তি স্তরের শক্তি তো সমান না। তাহলে ইলেকট্রন যখন জায়গা চেঞ্জ করবে তখন শক্তি স্তর দুইটা, সে নিচে থেকে উপরে যাক বা উপর থেকে নিচে আসুক, শক্তি স্তর দুইটার শক্তি তো সেম না। তার মানে শক্তি স্তর দুইটার শক্তির কি আছে? শক্তির পার্থক্য আছে। তাহলে শক্তির পার্থক্যকে কি দিয়ে প্রকাশ করে? ডেল ই। ডেল ই মানে কি? E2 - E1। শক্তি স্তর দুইটার কি পার্থক্য। এবার আসেন, আমরা প্লাঙ্কের সমীকরণ কিন্তু পড়ছি। প্লাঙ্কের সমীকরণ কি ছিল? E is proportional to nu। এটাকে স্যার বলা হয় নিউ, যেটাকে কম্পাঙ্ক বলে। নিউ দিয়ে কি বলে? কি প্রকাশ করা হয়? কম্পাঙ্ককে প্রকাশ করা হয়। তো এখান থেকে আমরা সমীকরণ দেখছিলাম E = h নিউ, মনে আছে? প্লাঙ্কের সমীকরণ জি।
তাইলে আমার এখানে যে ই এর পরিবর্তে ই ইকুয়াল টু কি লিখতে পারি, ই ইকুয়াল টু আমি এইচ নিউ লিখতে পারি। এই সমীকরণটাও আমার ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে গেলে লাগবে যে ডেল ই ইকুয়াল টু কি স্যার, ডেল ই ইকুয়াল টু, কালারটা চেঞ্জ করে দিই, হ্যাঁ আচ্ছা, ডেল ই ইকুয়াল টু এইচ নিউ। এই হলো মোটামুটি আমাদের বোর সাহেবের যে তিনটা স্বীকার্য আছে সেই তিনটা স্বীকার্য হলো এগুলাই মোটামুটি ঘুরে ফিরে। তাহলে প্রথমটা ছিল শক্তি স্তর সম্পর্কিত স্বীকার্য পড়ছি, দ্বিতীয়টা হলো কি কৌণিক ভরবেগ সম্পর্কিত স্বীকার্য পড়ছি, 3 নম্বরটা হইলো শক্তি শোষণ এবং বিকিরণ সম্পর্কিত স্বীকার্য, সেইটাও আমরা ক্লিয়ার করে পড়লাম। আশা করি এই তিনটা স্বীকার্য আপনারা সুন্দর মতো বুঝতে পারছেন। গেল, তাইলে বোরের স্বীকার্য আমাদের গেল। এবার আসেন ডি ব্রগলি সমীকরণ। এবার আমরা কি দেখব, এবার আমরা দেখব ডি ব্রগলি সমীকরণ। ডি ব্রগলি সমীকরণ দেখব। ডি ব্রগলি সমীকরণ জিনিসটা কি, এটা ইলেকট্রনের দ্বৈত ধর্ম ব্যাখ্যা করো অনুধানমূলকে আসতে পারে, তারপরে বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে। তো ইলেকট্রনের এই যে দ্বৈত ধর্ম, এটা নিয়ে কে কথা বলছে, বিজ্ঞানী ডি ব্রগলি। তো ডি ব্রগলি সমীকরণটা আমরা একটু প্রমাণ করি, আমরা একটু বুঝি। চলো, বিজ্ঞানী বোর সে ইলেকট্রন নিয়ে যে কথা বলছে, সে ইলেকট্রনের কোন ধর্ম নিয়ে কথা বলছে, কণা ধর্ম নিয়ে। ইলেকট্রনের কোন ধর্ম নিয়ে কথা বলছে, কণা ধর্ম। বিজ্ঞানী বোর 1913 সালে তার যে মডেলটা দিছে, 1913 সালে বিজ্ঞানী বোর যে মডেলটা দিছে, এখানে সে ইলেকট্রনকে কি ধরে কাজ করছে, ইলেকট্রনকে কণা ধরে কাজ করছে। কি ধরে স্যার, কণা। ইলেকট্রন একটা পার্টিকেল, সেটা কণা, আমরা সবাই পার্টিকেল, অসংখ্য কণা দিয়ে গঠিত, তাই না? তো ইলেকট্রনের কণা ধর্ম নিয়ে কথা বলছে। তার আগে 1905 সালে আমাদের চিরপরিচিত বিজ্ঞানী আইনস্টাইন তার আপেক্ষিক তত্ত্বে একটা সূত্র দিছিল, খুবই ফেমাস সূত্র, আমরা প্রত্যেকে জানি, ই ইকুয়াল টু এমসি স্কয়ার। খুবই ফেমাস একটা সূত্র, তাই না? জি। তো এখানে বিজ্ঞানী আইনস্টাইন ই দিয়ে কি বুঝাইছে, ই দিয়ে বুঝাইছে হলো কণা বা ফোটনের শক্তি। ই দিয়ে কি বুঝাইছে, কণা বা ফোটনের কি, ফোটনের শক্তি। এম দিয়ে কি বুঝাইছে, এম দিয়ে বুঝাইছে কণাটার ভর। এম দিয়ে কি বুঝাইছে, কণার ভর। এন্ড সি দিয়ে কি বুঝাইছে, সি দিয়ে বুঝাইছে আলোর বেগ। সি দিয়ে কি বুঝাইছে, সি দিয়ে বুঝাইছে আলোর বেগ। তো 1913 সালে বিজ্ঞানী বোর ইলেকট্রন নিয়ে যে মডেলটা দিছে, পরমাণু মডেলটা যে দিছে, সেখানে ইলেকট্রনকে কিন্তু কণা হিসেবে সে কি করছে, প্রেজেন্ট করছে। সেই কেন, সে এখানে প্লাঙ্কের ভিত্তিতে, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে সে মডেলটা দিছে। এবং প্লাঙ্ক কিন্তু এখানে ইলেকট্রনকে কি ধরছে, ইলেকট্রনকে কিন্তু ফোটনের সাথে তুলনা করছে, কণা ধর্ম আলোচনা করছে। এবার আসেন বিজ্ঞানী আইনস্টাইন 1905 সালে যে আপেক্ষিক তত্ত্বের এখানে যে সূত্রটা দিছিল, ফেমাস সূত্র E = mc স্কয়ার, এই E = mc স্কয়ারে এখানে সে বলছিল যে আলোর কণা ও তরঙ্গ উভয় ধর্ম আছে, উভয় ধর্ম আছে। বিজ্ঞানী আইনস্টাইন কি বলছিল, আলোর কণা এবং তরঙ্গ উভয় ধর্ম আছে। আলোর মধ্যে কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে। তাহলে আলো একটা তরঙ্গ, আলো একটা শক্তি, তো আলোর কি ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে, কণা ধর্ম আছে। তখন ডি ব্রগলি ভদ্রলোক ভাবলো যে যার তরঙ্গ ধর্ম আছে তার যদি কণা ধর্ম থাকে, তাহলে যার কণা ধর্ম আছে তার তরঙ্গ ধর্ম থাকতে পারে। হ্যাঁ, আলোর যেহেতু কণা ও তরঙ্গ দুইটা ধর্মই আছে, তাইলে যার তরঙ্গ ধর্ম আছে তার যেহেতু কণা ধর্ম আছে, তাহলে যার কণা ধর্ম আছে তারও তরঙ্গ ধর্ম আছে। তখন 1924 সালে বিজ্ঞানী ডি ব্রগলি কি বললো, বিজ্ঞানী ডি ব্রগলি বললো যে ইলেকট্রন ভদ্রলোকেরও
কণা ও তরঙ্গ উভয় ধর্ম আছে। ইলেকট্রনেরও কি আছে? ইলেকট্রনেরও কণা ও তরঙ্গ উভয় ধর্ম আছে। হ্যাঁ, ইলেকট্রনকে এতদিন আমরা শুধু কণা ধর্ম দেখছিলাম, বাট ইলেকট্রনে কণা এবং তরঙ্গ উভয় ধর্ম আছে, এবং সেটা একটা ইকুয়েশনের মাধ্যমে প্রমাণ করা যায়। আমরা সেটা এখন একটু দেখব, একটু খেয়াল করেন। বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক প্লাঙ্কের সমীকরণটা কি ছিল মনে আছে? E is proportional to nu। এখান থেকে আমি বলতে পারি E equal to কি স্যার? H nu। নিউটা কি স্যার? কম্পাঙ্ক। আমরা ফিজিক্সে পড়ছিলাম, মনে আছে? 9 আমরা পড়ছিলাম V equal to F lambda, মনে আছে? আমরা ফিজিক্সে 9 কিন্তু পড়ছিলাম V equal to কি স্যার? F lambda। তাহলে F equal to কি লেখা যায়? F equal to লেখা যায় V by lambda। F equal to কি লেখা যায়? F equal to লেখা যায় কি? V by lambda। তো কেমিস্ট্রিতে এই F টাকে, কম্পাঙ্কটাকে কি দিয়ে প্রকাশ করছে? নিউ দ্বারা। তাহলে এখানে নিউ ইকুয়াল টু কি লেখা যায়? আলোর বেগ যদি ধরি c বাই ল্যামডা, তাহলে নিউ ইকুয়াল টু কি লেখা যায়? c বাই ল্যামডা। তাহলে এখানে আমি E ইকুয়াল টু h, নিউ এর পরিবর্তে কি লিখতে পারি? c বাই ল্যামডা। ওই থেকে পাইলাম এই যে F ইকুয়াল টু v ল্যামডা, ওইটাকে F কে নিউ দিয়ে প্রকাশ করছে, v এখানে আলোর বেগ c, আর ল্যামডা তো ল্যামডাই। তাহলে এখানে এই নিউ এর পরিবর্তে কি লেখা যায়? c বাই ল্যামডা। আবার আমরা আইনস্টাইনের আমরা কি সূত্র দেখছি? E equal to mc স্কয়ার। দেখছি E equal to কি স্যার? E is equal to mc স্কয়ার। আচ্ছা, দুই পাশে E ফোটনের শক্তি, তাহলে বাম পাশ যেহেতু দুজনের এক, ডান পাশে আমি এক লিখতে পারি। তাহলে এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ আর এটাকে যদি আমি 2 নম্বর সমীকরণ দেই, তাহলে 1 ও 2 হতে আমি কি পাই স্যার? আমি পাই hc বাই ল্যামডা ইজ ইকুয়াল টু ওই পাশে কি? mc স্কয়ার, তাই না? জি। উভয় পক্ষ থেকে যদি আমি c কে সরায় দিই, কাটাকাটি করি, তাহলে h বাই ল্যামডা ইকুয়াল টু mc লিখতে পারি। আচ্ছা, তাহলে ল্যামডা ইকুয়াল টু কি লেখা যায় স্যার? ল্যামডা ইকুয়াল টু লেখা যায়, এখানে ল্যামডা ইকুয়াল টু লেখা যায়, ল্যামডা এই পাশে চলে গেলে mc নিচে, তাহলে h ডিভাইডেড বাই mc লেখা যায়। তাহলে এবার আমি ল্যামডা ইকুয়াল টু h ডিভাইডেড বাই mc এর পরিবর্তে কি লিখলাম? v লিখলাম। আমরা c, আলোর বেগকে, এখানে তো সে ইলেকট্রন নিয়ে কথা বলতেছিল, তাই সে আলোর বেগের জায়গায় এখানে কি করলো? কণা, পার্টিকেলস কার ইলেকট্রনের বেগটা বসাইলো। হ্যাঁ, v বসাইলো, c এর পরিবর্তে কি বসাইলো? v বসাইলো। তাইলে দাঁড়াইলো আলটিমেটলি ল্যামডা ইকুয়াল টু h বাই mv। এইটাই হলো ডি ব্রগলি সমীকরণ। এইটা দিয়ে অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম আমাদের সলভ করতে হবে। এই সমীকরণটাকেই বলা হয় ডি ব্রগলি সমীকরণ। খুবই ইম্পর্টেন্ট, আপনাদেরকে এটা মনে রাখতে হবে। একটু খেয়াল করেন, ল্যামডা কি? তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা কি? তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কার ক্ষেত্রে হয়? যার তরঙ্গ ধর্ম আছে। ল্যামডা মানে তার তরঙ্গ ধর্ম আছে। ল্যামডা মানে হইল তরঙ্গ ধর্ম। ইকুয়াল টু উপরে h, প্লাঙ্কের ধ্রুবক দিলাম h, v mv। m কি? ভর, ইলেকট্রনের ভর বা কণার ভর, আর ভিটা কি? কণার বেগ। তো mv মানে কি? ভর বেগ। তো ভর বেগ কার ক্ষেত্রে হয়? পার্টিকেলস বা কণার ক্ষেত্রে হয়। তারপরে এটা কি? ইলেকট্রনের ভরবেগ, বা এটা কি? কণার ভরবেগ। তো এটা কি ধর্ম স্যার? কণা ধর্ম। হ্যাঁ, তাহলে mv মানে কি? mv মানে কি? ভরবেগ। এটা কি ধর্ম? এটা কণা ধর্ম, কণার ভরবেগ। তাইলে আলটিমেটলি এখানে তরঙ্গ ধর্ম আমরা জানি সমানুপাতিক চিহ্ন সরে গেলে একটা ধ্রুবক হয়। তো ধ্রুবকটাকে যদি আবার সরাই দিই, তাহলে একটা সমানুপাতিক চিহ্ন আসবে। তাহলে 1 বাই কি? 1 ডিভাইডেড বাই কণা ধর্ম। তাহলে দেখেন, ইলেকট্রনের তরঙ্গ ধর্মও আছে, কণা ধর্মও আছে। ইলেকট্রনের কি আছে? তরঙ্গ ধর্মও আছে, কণা ধর্মও আছে। এবং তরঙ্গ ধর্মের সাথে কণা ধর্মের সম্পর্ক কি স্যার? ব্যস্তানুপাতিক। তরঙ্গ ধর্ম বেশি হইলে কণা ধর্মটা কমে। হ্যাঁ, আবার কণা ধর্ম বেশি হলে তরঙ্গ ধর্মটা কি হয়?
কমে। কোন একটা পার্টিকেলস বা কণা যখন মুভ করে তার কণা ধর্মের সাথে তরঙ্গ ধর্ম, একটা অ্যাসোসিয়েটেড কণা ধর্ম তার সাথে কাজ করে। ঠিক আছে, এটা এখানে বুঝাতে চাইছে। ইলেকট্রনেরা কয়টা ধর্ম আছে? দ্বৈত ধর্ম। তার তরঙ্গ ধর্ম আছে, তার কণা ধর্ম আছে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। তো এই হলো আমাদের ডি ব্রগলি সমীকরণ। এই ডি ব্রগলি সমীকরণটা আমরা প্রমাণ করলাম। আমাদের এই সমীকরণটা লাগবে, এই লাইনটা আমাদের লাগবে। আপনারা এই লাইনটা একটু মনে রাখবেন। আরেকটা বিষয়, কৌণিক ভরবেগের প্রমাণ। কৌণিক ভরবেগের প্রমাণ কি স্যার? কৌণিক ভরবেগের প্রমাণ। হ্যাঁ, তো এই কৌণিক ভরবেগের প্রমাণটা কি? আমরা বোর মডেলে কৌণিক ভরবেগ সম্পর্কিত শিক্ষার্য পড়ছি। ওখানে আমরা একটা ইকুয়েশন দেখছি, mvr ইকুয়াল টু nh ডিভাইডেড বাই 2 সেটাও আমরা দেখছি, কোনো সমস্যা নাই। কিন্তু বিজ্ঞানী বোর ভদ্রলোক আমাকে বলছে এটা ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান এইটা, কিন্তু প্রমাণ করে নাই। সে বলছে এটা হবে, ঠিক আছে ওইটাই হবে, কিন্তু প্রমাণ দেখি নাই। তো আমরা একটু দেখেন ওইটার একটু প্রমাণটা দেখি, পরবর্তীতে এটা প্রমাণ করা গেছে। একটু দেখেন, এইটা সবার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, পরিধি ইকুয়াল টু তরঙ্গ দৈর্ঘ্যের, পরিধি ইজ ইকুয়াল টু তরঙ্গ দৈর্ঘ্যের সরল গুণিতক। তরঙ্গ দৈর্ঘ্যের কি স্যার? তরঙ্গ দৈর্ঘ্যের সরল গুণিতক। পরিধি ইজ ইকুয়াল টু তরঙ্গ দৈর্ঘ্যের সরল গুণিতক। জিনিসটা কি? ইলেকট্রন যখন বৃত্তাকার পথে ঘুরে, ইলেকট্রন যখন বৃত্তাকার পথে ঘুরে তখন সে কি করে? তখন সে, আমরা জানি ইলেকট্রনের কি ধর্ম আছে, ইলেকট্রনের কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে। তো ইলেকট্রন যখন বৃত্তাকার পথে ঘুরে তখন সে তরঙ্গ দৈর্ঘ্য, নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে ঘুরে। হ্যাঁ, যেমন এইখান থেকে এই মাথা থেকে এই মাথা তার একটা তরঙ্গ দৈর্ঘ্য, এইটুকু একটা ল্যামডা। আবার এই মাথা থেকে এই মাথা এখানে একটা তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি হয়েছে, এটা একটা ল্যামডা। এখান থেকে এখানে একটা তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি হয়েছে, এটা একটা কি? এটা একটা ল্যামডা। সেভাবে এখান থেকে এখানে একটা তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি, এখানে একটা কি? ল্যামডা। তো এটা কি একটা বৃত্তাকার পথ, বৃত্ত। এর একটা কি আছে? ব্যাসার্ধ আছে। আর যেহেতু বৃত্ত, তার পুরো পরিধিটা কি? তার পুরো পরিধিটা স্যার হলো 2πr। তার পুরো পরিধিটা কি স্যার? পরিধিটা হলো 2πr। তো দেখেন এই পরিধিটা, এই পুরো পরিধিটা কি হবে? এই যে এখানে কয়টা ল্যামডা সৃষ্টি হয়েছে ইলেকট্রন ঘোরার সময়? একটা, দুইটা, তিনটা, চারটা ল্যামডা দিয়ে সে পুরো রাস্তাটা ঘুরছে। তো এই এখানে 4টা হইতে পারে, 5টা হইতে পারে, পরিধি কমলে কমবে, পরিধি বাড়লে বাড়বে। তো এই পরিধিটা 2πr টা, এই পরিধিটা কি হবে? এই তরঙ্গ দৈর্ঘ্যগুলোর সরল গুণিতকের সমান। হ্যাঁ, ইলেকট্রন গুলো যে পরিধি নিয়ে যে ঘুরবে, এর যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো হবে তার সরল গুণিতকের সমান। তার মানে আর ব্যাসার্ধ বিশিষ্ট যে কি আছে, কক্ষপথটা আছে, তার পরিধি 2πr কি হবে? তরঙ্গ দৈর্ঘ্যের কি হবে? সরল গুণিতক। সরল গুণিতক মানে n। এখানে 4টা হইছে, 5টা হইতে পারে, 3টা হইতে পারে, 10টা হইতে পারে। তার মানে তরঙ্গ দৈর্ঘ্যের সরল গুণিতকের কি স্যার? সমান। এটা খুবই ইম্পর্টেন্ট, খুব বোর্ড পরীক্ষায় অসংখ্যবার এমসিকিউতে আসছে। এই সূত্রটা দিয়ে আমাদের অসংখ্যবার এমসিকিউ আসছে। এটা যেন সবার মাথায় থাকে। হ্যাঁ, এই লাইনটা যেন সবার মাথায় থাকে, এই কথাটা যেন সবার মাথায় থাকে। পরিধি কি হবে? পরিধি তরঙ্গ দৈর্ঘ্যের সরল গুণিতকের কি স্যার? সমান। পরিধি তরঙ্গ দৈর্ঘ্যের সরল গুণিতকের কি স্যার? সমান। এবার একটু দেখেন, এখান থেকে 2πr is equal to m, lambda equal to কি স্যার? h/mv। ওই পাইলাম ডি ব্রগলি সমীকরণ থেকে পাইলাম lambda equal to h/mv। লিখছি। এবার যদি একটু সাজায় গোছায় লিখি, তাহলে mv টাকে এই পাশে নিয়ে আসি, mvr।
আর 2 পাইটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে এখানে আছে NH আর 2 পাইটা নিচে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। দেখেন তো কৌণিক ভরবেগ সম্পর্কিত শিকার যে আমরা যে ইকুয়েশনটা পড়ছিলাম বোর মডেলে, সেইটাই আসছে কিনা? ইয়েস। ডি ব্রগলি তার যে এই যে কথাটা বলছে, এই কথা থেকে কিন্তু আমি সুন্দর মতো বিজ্ঞানী বোরের যে কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদে যে ইকুয়েশনটা দিছে সেটা প্রমাণ কিন্তু স্যার পেয়ে গেছি। mvr = nh ডিভাইডেড বাই 2 পাই। আশা করি আপনারা বুঝতে পারছেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে আমরা শুরুতে বোর পরমাণু মডেলটা পড়লাম। বোর পরমাণু মডেলে যে তিনটা স্বীকার্য আছে, শক্তি স্তর সম্পর্কিত স্বীকার্য, কৌণিক ভরবেগ সম্পর্কিত স্বীকার্য, শক্তি শোষণ এবং বিকিরণ সম্পর্কিত স্বীকার্য, তিনটা স্বীকার্য পড়লাম। দেন আমরা কি করলাম, আমরা ডি ব্রগলি সমীকরণ পড়লাম। দেন আমরা কি করলাম, আমরা কৌণিক ভরবেগের প্রমাণটা আমরা দেখলাম। পরবর্তীতে বিজ্ঞানী বোর আমাদেরকে যেটা বলে যায় নাই, ঠিক আছে? ওকে, ডান। পরবর্তীতে এখানে বোর মডেলের কিছু সাফল্য, কিছু সফলতা এবং বোর মডেলের কিছু ব্যর্থতা বা লিমিটেশন বা সীমাবদ্ধতা দেওয়া আছে। এগুলো একটু নিজে নিজে পড়বেন, আমি নোটটা করে দিছি। হয়তো কোথাও টাইপিং মিস্টেক থাকতে পারে, একটু দেখেন, আমি একটু বোঝাই দিছি আর কি, আপনারা নিজে নিজে পড়বেন। এবার যে বিষয় নিয়ে কথা বলবো, এবার আমরা একটু আমাদের অনুধাবনমূলক, জ্ঞানমূলক, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোস্টার, আইসো ইলেকট্রনিক, আইসোমার, আইসোডায়াফার, এরকম অসংখ্য আইসো আছে। তো এই আইসো নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো এখন। হ্যাঁ, এখন আমরা একটু কি নিয়ে কথাবার্তা বলবো? এখন আমরা একটু আইসো নিয়ে কথাবার্তা বলবো। তো প্রথমে যেটা আছে আইসোটোপ, আমাদের প্রথমে যে জিনিসটা আছে সেই ভদ্রলোকের নাম কি? আইসোটোপ। তো আইসোটোপ সরি আইসোটোপ আমরা লাস্টের বর্ণ পি থেকে প থেকে মনে রাখবো, প্রোটন সংখ্যা কি স্যার? প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একই। প্রোটন সংখ্যা একই, তার মানে ভর সংখ্যা কি স্যার? ভর সংখ্যা ভিন্ন। ভর সংখ্যা কি স্যার? ভিন্ন। যেসব মৌল বা পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের কি বলে? আইসোটোপ বলে। যেমন আমরা ছোটবেলায় হাইড্রোজেনের 3টা আইসোটোপ দেখছি। হাইড্রোজেন মানেই তার পারমাণবিক সংখ্যা কত? 1। এটা তো চেঞ্জ হবে না, না। বাট এখানে ভর সংখ্যা 1, এখানে 2, এখানে 3। তাহলে দেখেন এই তিনজন ভদ্রলোকের প্রত্যেকেরই প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাটা সেম, বাট এদের ভর সংখ্যাটা এই প্রথমটার 1, পরেরটা 2, পরেরটা 3, তাহলে ভর সংখ্যাটা ভিন্ন। সুতরাং এই তিন ভদ্রলোক পরস্পরের কি? আইসোটোপ। আবার ধরেন কার্বন, কার্বন, কার্বন। তো কার্বনের পারমাণবিক সংখ্যা তো 6, তাইলে আর ভর সংখ্যা 12, 13, 14। তাহলে দেখেন এই তিন ভদ্রলোকেরও প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সেম, বাট ভর সংখ্যাটা কি স্যার? আলাদা। সুতরাং এই তিন ভদ্রলোক পরস্পরের কি হবে? আইসোটোপ হবে। ঠিক আছে? এরপরে এখানে আইসোটোপ নিয়ে আরো বিভিন্ন কথাবার্তা লেখা আছে। হ্যাঁ, তো এখানে কি কত সালে কিভাবে আবিষ্কার হয়, কিছু বৈশিষ্ট্য দেন। এখানে আমি একটা আপনাদেরকে ছক দিছি। এই ছকটা কেন লাগবে স্যার? এই ছকটা থেকে এমসিকিউতে আসে। হ্যাঁ, নিচের কোন আইসোটোপটি পাথরের বয়স নির্ণয় করতে ব্যবহার করা হয়? নিচের কোন আইসোটোপটি ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করতে ব্যবহার করা হয়? এরা বহুবার বোর্ড কোশ্চেনে আসছে। হ্যাঁ, তো এমসিকিউতে আপনার কিছু ইম্পর্টেন্ট মানে খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট কিছু তথ্য ইনফরমেশন আইসোটোপ নিয়ে এখানে দেওয়া আছে, যে কোন আইসোটোপটার অ্যাকচুয়ালি কি কাজ। আমাদের বিভিন্ন সময় বোর্ড পরীক্ষায় যেগুলো আসছে সেগুলো সিলেক্ট করে এখানে বসানো হয়েছে। আপনারা একটু কাইন্ডলি কষ্ট করে ছকটা একটু পড়বেন। এখানে আইসোটোপের সংকেত এবং কোনটার কি ব্যবহার দেওয়া আছে। ঠিক আছে, এখানে আপনারা একটু কষ্ট করে এটা দেখবেন। টোকো অবস্থায় অ্যাড হয়েছেন, গুড। আচ্ছা, দেন আইসোবার। এবার নাম কি? এবার নাম হলো আইসোবার। লাস্ট কি আছে? লাস্টে আছে র। লাস্টে কি আছে? র। এখান থেকে মনে রাখবো ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কি? কিন্তু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা ভিন্ন। কিন্তু প্রোটন সংখ্যা বা
পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা ভিন্ন। তাহলে আইসোবারের ক্ষেত্রে কি হবে? লাস্টে র আছে, এখান থেকে মনে রাখবো ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কি ভিন্ন। যেমন কি হইতে পারে, যেমন এখানে উদাহরণ আছে কিছু কিছু না, ভালোই উদাহরণ দেওয়া আছে। হাইড্রোজেন এবং হিলিয়াম, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2। মানে এই দুই ভদ্রলোকের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কিন্তু আলাদা, কিন্তু দুইজনেরই দেখেন ভর সংখ্যাটা কিন্তু কি স্যার একই। সুতরাং এরা দুইজন পরস্পরের কি হবে? আইসোবার। আবার ধরেন আর্গন এবং ক্যালসিয়াম, আর্গনের পারমাণবিক সংখ্যা কত স্যার? 18 এবং ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত স্যার? 20। তাহলে দেখেন এই দুই ভদ্রলোকের পারমাণবিক সংখ্যা কিন্তু স্যার ভিন্ন, বা দুইজনের ধরেন ভর সংখ্যা কত? 40, কিন্তু দেখেন এই দুজনের ভর সংখ্যাটা কিন্তু স্যার সেম। সুতরাং এই দুই ভদ্রলোক কি হবে? এই দুই ভদ্রলোক পরস্পরের আইসোবার। এই দুই ভদ্রলোক পরস্পরের কি স্যার? আইসোবার। দেন আসি আইসোটোন, তারপরটা কি স্যার? আইসোটোন। লাস্টে কি আছে? দন্ত ন। এখান থেকে মনে রাখবো নিউট্রন সংখ্যা একই, নিউট্রন সংখ্যা একই। যেসব ভদ্রলোকের নিউটন সংখ্যা সেম তাদেরকে পরস্পরের কি বলবো? আইসোটোন। যেমন ধরেন সোডিয়াম ভর সংখ্যা 23, পারমাণবিক সংখ্যা 11। ম্যাগনেসিয়াম ভর সংখ্যা 24, পারমাণবিক সংখ্যা কত স্যার? 12। একটু খেয়াল করেন নিউটন সংখ্যা নির্ণয় করে কিভাবে? আমরা জানি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলেই নিউটন সংখ্যা পাওয়া যায়। প্রথমে সোডিয়ামের ক্ষেত্রে দেখেন ভর সংখ্যা 23 থেকে প্রোটন সংখ্যা 11 যদি বিয়োগ করি তাহলে নিউটন সংখ্যা কত আসে? 23 - 11 কত? 12। এবার আসেন ম্যাগনেসিয়াম ভদ্রলোকের ভর সংখ্যা 24 থেকে আমি যদি প্রোটন সংখ্যা 12 বিয়োগ করি তাহলে কত আসে? নিউটন সংখ্যা 12। তাহলে দেখেন এই দুই ভদ্রলোকেরই নিউটন সংখ্যা কিন্তু সেম, দুইজনের নিউটন সংখ্যা 12। সুতরাং এই দুই ভদ্রলোক পরস্পরের কি হবে? এই দুই ভদ্রলোক হবে পরস্পরের আইসোটোন। আবার ধরেন হাইড্রোজেন এবং হিলিয়াম, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, হিলিয়ামের 2, এর ভর সংখ্যা ধরলাম 3, এর হলো 4। খেয়াল করেন প্রথমে হাইড্রোজেনের যদি নিউটন সংখ্যা বের করি 3 - 1 কত স্যার? 2। আবার হিলিয়ামের যদি নিউটন সংখ্যা বের করি 4 - 2 কত? 2। তাহলে এই দুই ভদ্রলোকের দেখেন নিউটন সংখ্যাটা সেম। সুতরাং এরা দুইজন ভদ্রলোক পরস্পরের আইসোটোন। এগুলো কিন্তু দেখা খুব সহজ মনে কইরা কোন রকমের গাফিলতি করার সুযোগ নাই। আপনি বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো খুলেন, বারবার আসছে নিচের কোনগুলো পরস্পরের আইসোটোপ, নিচের কোনটি পরস্পরের আইসোটোপ, নিচের কোনটি পরস্পরের আইসোবার, বারবার আসছে। সুতরাং পারি বইলা সহজ বইলা কোনোভাবে ইগনোর করেন না, গাফলতি করেন না, ঠিক আছে? একটু পড়তে হবে, একটু পড়তে হবে। পরে আসি আইসো ইলেকট্রনিক। আইসো কি স্যার? আইসো ইলেকট্রনিক। একটু খেয়াল করেন আইসো ইলেকট্রনিক কি? নাম শুনেই বুঝতেছি আইসো মানে হলো একই, আইসো মানে হলো একই, ইলেকট্রনিক মানে কি? ইলেকট্রন সংখ্যা সেম। একটু তাকান নিয়ন, নিয়ন ভদ্রলোকের পারমাণবিক সংখ্যা কত? 10। তার মানে তার কাছে কয়টা ইলেকট্রন আছে? 10টা। ইয়েস। ফ্লোরিন মাইনাস, ফ্লোরাইড আয়নের, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, বাট এখানে F মাইনাস। আমরা জানি চার্জ মাইনাস থাকা মানে ইলেকট্রন বেশি আছে, -1 মানে একটা ইলেকট্রন বেশি আছে। তাহলে এখানে কয়টা ইলেকট্রন আছে এর কাছে? 9 আর 1 কয়টা? 10টা। অক্সিজেন 2 মাইনাস, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তার মানে 8টা ইলেকট্রন আছে, বাট -2 আছে মানে আরো যদি ইলেকট্রন বেশি আছে, তাহলে 8 আর 2 কয়টা ইলেকট্রন আছে? 10টা। N 3 মাইনাস, নাইট্রোজেনের 7টা ইলেকট্রন থাকে, -3 মানে 3টারও বেশি আছে, তাহলে কয়টা ইলেকট্রন আছে? 10টা। সোডিয়াম পারমাণবিক সংখ্যা 11, সোডিয়াম প্লাস,
তাহলে 11টা ইলেকট্রন থাকার কথা, বা চার্জ প্লাস থাকা মানে ইলেকট্রন কম আছে, তাহলে 11 থেকে 1 বিয়োগ করলে কত? 10। ম্যাগনেসিয়াম 2 প্লাস, তাহলে 12 মাইনাস 2 কত? 10। অ্যালুমিনিয়াম 3 প্লাস 13 মাইনাস 3 কত? 10। তাহলে দেখেন এখানে যেই ভদ্রলোকেরা আছে প্রত্যেকেরই ইলেকট্রন সংখ্যা কয়টা? 10টা। সুতরাং সরি এক্সকিউজ মি, আচ্ছা ঠান্ডা লাগছে। তো এইখানে যে ভদ্রলোকেরা আছে প্রত্যেকেরই দেখেন ইলেকট্রন সংখ্যা সেম 10টা করে। সুতরাং এরা প্রত্যেকে পরস্পরের কি? আইসো ইলেকট্রনিক। সুতরাং এরা প্রত্যেকে পরস্পরের কি হবে স্যার? আইসো ইলেকট্রনিক। তো পরীক্ষা আসে নিচের কোনটি আইসো ইলেকট্রনিকের উদাহরণ? তখন আপনার দেখতে হবে কোন 3 জন বা কোন 4 জনের ইলেকট্রন সংখ্যা সেম। আমার অ্যান্সার হবে ওইটাই। তাহলে আইসো ইলেকট্রনিক মানে কি? আইসো ইলেকট্রনিক মানে হইলো যেসব পরমাণু বা আয়নের ইলেকট্রন সংখ্যা সমান তাদেরকে পরস্পরের কি বলে? তাদেরকে পরস্পরের আইসো ইলেকট্রনিক বলে। হ্যাঁ, এই যে আমি এই প্রথম উদাহরণটা দিচ্ছি, আপনারা পরেরটা মিলিয়ে নিন। দেখেন যে এই ভদ্রলোকের প্রত্যেকের দেখেন কয়টা করে ইলেকট্রন আছে? 18টা করে ইলেকট্রন আছে। দেন আইসো স্টার, আইসো স্টার, আইসো স্টার এইটা আবার কেমন নাম স্যার? এটা আবার কেমন জিনিস? আইসো স্টার মানে হলো পরমাণু সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা দুইটাই যখন সমান হয় তখন তাকে পরস্পরের আইসো স্টার বলে। একটা উদাহরণ দেই, দেখেন HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে কয়টা পরমাণু আছে? আমি যদি পরমাণু সংখ্যা লিখি এবং এই পাশে যদি আমি ইলেকট্রন সংখ্যা লিখি, তাহলে একটু লক্ষ্য করেন HCl এখানে একটা হাইড্রোজেন আছে, একটা ক্লোরিন আছে, তাইলে এখানে কয়টা পরমাণু আছে? 1 আর 1 কয়টা? টোটাল 2টা। আমি যদি F2 ফ্লোরিন অণু লিখি তাহলে এখানে কয়টা F আছে? 2টা। তাহলে এখানেও কয়টা পরমাণু আছে? এখানেও 2টা পরমাণু আছে। এবার আসেন এখানে কয়টা ইলেকট্রন আছে? হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তার মানে একটা ইলেকট্রন থাকে হাইড্রোজেনের, আর ক্লোরিনের 17, সুতরাং 17টা ইলেকট্রন থাকে। তাহলে টোটাল ইলেকট্রন আছে হাইড্রোজেনের 1টা, ক্লোরিনের 17টা। টোটাল কয়টা ইলেকট্রন আছে স্যার? 18টা ইলেকট্রন আছে। এবার আসেন আমরা জানি ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 9, তার মানে একটা ফ্লোরিনে যদি 9টা ইলেকট্রন থাকে, 2টা ফ্লোরিনে কয়টা আছে? 18টা। এবার আপনি একটু মনোযোগ দিলে দেখবেন এই দুই ভদ্রলোকের পরমাণু সংখ্যাও সমান, এই দুই ভদ্রলোকের ইলেকট্রন সংখ্যাও সমান। সুতরাং এই দুই ভদ্রলোক পরস্পরের আইসো স্টার। এই দুই ভদ্রলোক পরস্পরের কি হবে স্যার? এই দুই ভদ্রলোক পরস্পরের আইসো স্টার। হ্যাঁ, যাদের পরমাণু সংখ্যাও সমান, ইলেকট্রন সংখ্যাও সমান, তাদেরকে পরস্পরের বলে আইসো স্টার। আর যাদের ইলেকট্রন সংখ্যা সমান শুধু, তাদেরকে পরস্পরের কি বলে? আইসো ইলেকট্রনিক। তাদেরকে পরস্পরের কি বলে স্যার? আইসো ইলেকট্রনিক। দেন আসি আইসো ডায়াফার। আইসো ডায়াফার, আইসো ডায়াফার কি? যে সমস্ত মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটন সংখ্যার পার্থক্য সমান। একটু মনোযোগ দিবেন, কি বলছে আইসো ডায়াফার? যে যাদের নিউট্রন ও প্রোটন সংখ্যার পার্থক্য কি স্যার? সমান, তাদেরকে পরস্পরের কি বলে? আইসো ডায়াফার বলে। তাদেরকে পরস্পরের কি বলে? আইসো ডায়াফার বলে। কাদেরকে? যাদের নিউট্রন ও প্রোটন সংখ্যার পার্থক্য কি স্যার? সমান। একটু দেখেন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, কোন কালি নিব? এই কালি কি ফুটবে? দেখি এখানে ফুটে, তার একটু দেখে কালিটা ফুটতেছে কিনা। ফুটে, চলে। আচ্ছা, একটু দেখেন যে লাল ফুটবে, লাল নিলাম। পটাশিয়াম ভদ্রলোকের এখানে তার ভর সংখ্যা 39, পারমাণবিক সংখ্যা 19। তাইলে এর পারমাণবিক সংখ্যা 19, তার মানে প্রোটন সংখ্যা 19।
কারণ আমরা জানি যে পারমাণবিক সংখ্যাই প্রোটন সংখ্যা z = p, আমরা জানি z = p, পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা একই। তাহলে এখানে যেহেতু পারমাণবিক সংখ্যা 19, তার মানে প্রোটন সংখ্যা 19। এবার আসি নিউট্রন সংখ্যা। আমরা কি কি বের করতে হবে? নিউট্রন আর কি প্রোটন, এই দুই ভদ্রলোক বের করতে হবে। তো এবার আসি নিউট্রন। নিউট্রন সংখ্যা কেমনে বের করে? নিউট্রন সংখ্যা n বের করার সিস্টেম কি? a - p, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ। তাহলে 39 থেকে যদি 19 বিয়োগ করি তাহলে কত থাকে স্যার? 20। এবার দেখেন এই প্রোটন এবং নিউট্রন সংখ্যার পার্থক্য কত? 20 - 19 করলে কত আসে? 1। কত আসে? 1। তাহলে পটাশিয়াম ভদ্রলোকের ক্ষেত্রে এর প্রোটন এবং নিউট্রন সংখ্যার পার্থক্য কত আসছে? 1। এবার আসেন ফ্লোরিন পরমাণুর ক্ষেত্রে যদি আমি যাই, এই ফ্লোরিন পরমাণুর পারমাণবিক সংখ্যা 9, তার মানে প্রোটন সংখ্যা 9। এবার আসে নিউট্রন সংখ্যা 19 - 9, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, 19 - 9 কত? 10। তাইলে এবার দেখেন এই ফ্লোরিন পরমাণুর প্রোটন এবং নিউট্রন সংখ্যার পার্থক্য কত আসে? 10 - 9 করলে কত আসে? 1। তাইলে দেখেন পটাশিয়াম ভদ্রলোকের প্রোটন এবং নিউট্রন সংখ্যার পার্থক্য 1, আবার ফ্লোরিন ভদ্রলোকেরও প্রোটন এবং নিউট্রন সংখ্যার পার্থক্য 1। তার মানে দুইজনেরই প্রোটন এবং নিউট্রন সংখ্যার পার্থক্যটা সমান। সুতরাং এরা দুই ভদ্রলোক পরস্পরের কি হবে? এই দুই ভদ্রলোক পরস্পরের আইসোডায়াফার। কেননা কারণ এদের প্রোটন এবং নিউট্রন সংখ্যার পার্থক্য কি স্যার? সমান। আশা করি বুঝতে পারছেন। তো আজকের ক্লাসে আমরা বোর পরমাণু মডেল পড়ছি। বোর পরমাণু মডেল কোথা থেকে আসছে? প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটা পড়ছি। দেন আমরা কি করছি? আমরা ডি ব্রগলি সমীকরণ পড়ছি, কৌণিক ভরবেগের প্রমাণটা দেখলাম, বোর মডেলের সাফল্য এবং সীমাবদ্ধতা দেখলাম। দেন আমরা কি বললাম? আইসো সম্পর্কিত যত কথা, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসো ইলেকট্রনিক, আইসো ডায়াফার, আইসো স্টার, মোটামুটি সবগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো আশা করি আজকে যতটুকু আপনাদেরকে আমি পড়াইছি ততটুকু আপনারা খুব সুন্দর মতো বুঝতে পারছেন। তো পরবর্তী ক্লাস পর্যন্ত ধৈর্য ধরেন। এবং আরেকটা বিষয় হলো আপনাদেরকে আমি 3টা অধ্যায় দিতে চাইছি, যার মধ্যে আপনাদের গুণগত রসায়ন এবং পরিবেশ রসায়নটা মেইন। তো গুণগত রসায়ন তো সপ্তাহে 2 দিন করে আমি পাবলিক লাইভ নিচ্ছি, বৃহস্পতিবার ইনশাআল্লাহ দেখা হচ্ছে। আর পরিবেশ রসায়নটা আমি রেকর্ড করে খুব শীঘ্রই, হয়তো আগামী কালকে থেকেই আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। আমি গ্রুপে শেয়ার করে দিব, পেজে শেয়ার করে দিব। একটা অধ্যায় লাইভ চলতে থাকবে, আর একটা অধ্যায়ের ক্লাস পরিবেশ রসায়ন আমি ইউটিউবে আপনাকে রেকর্ডে সুন্দর মতো দিতে থাকবো। ইনশাআল্লাহ খুব শর্ট টাইমে আমরা আমাদের যে 3টা অধ্যায় কমিটেড সুন্দর মতো শেষ করব, এবং আমরা পরবর্তী যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, আমরা সেইটার সাইকেল 2তে ইনশাআল্লাহ আগাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।